নিউ মেক্সিকোর রসওয়েল ছোট্ট একটা শহর, কিন্তু এর নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? একটা মাত্র ঘটনা যা কয়েক দশক ধরে মানুষের কল্পনা আর বিতর্ককে উস্কে দিয়েছে। চলুন সময়টা একটু পিছিয়ে নেওয়া যাক। সালটা ১৯৪৭, মাস জুলাই। নিউ মেক্সিকোর বিশাল নির্জন মরুভূমিতে এমন কিছু একটা ঘটতে চলেছিল যা চিরদিনের জন্য সত্যি আর কল্পনার মাঝের লাইনটাকেই কেমন যেন ঝাপসা করে দেবে। পুরো ব্যাপারটা শুরু হয়েছিল খুব দ্রুত আর ভীষণ বিভ্রান্তিকরভাবে। ভাবুন তো একবার, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সরকারি ভাষ্য এমন নাটকীয়ভাবে পাল্টে গেল যা পেছনে রেখে গেল একরাশ প্রশ্ন আর অসঙ্গতি। মিলিটারির প্রথম ঘোষণায় তো সারা বিশ্বে যেন আগুন লেগে গেল। একটাই জ্বলন্ত প্রশ্ন সবার মনে ঘুরপাক খেতে শুরু করল, তার মানে কি আমরা একা নই? ওরা কি সত্যি সত্যি একটা ফ্লাইং ডিস্ক খুঁজে পেয়েছে? আর এখান থেকেই বুঝলেন গল্পটা আসল জট পাকাতে শুরু করে, যে মিলিটারি একটু আগেই এত বড় একটা ঘোষণা করল, তারাই কিনা কয়েক ঘণ্টার মধ্যে নিজেদের কথা পুরোপুরি ঘুরিয়ে দিল। আর এটাই জন্ম দিল দশকের পর দশক ধরে চলা ষড়যন্ত্র তত্ত্বের। ১৯৪৭ সালের ৮ই জুলাই রেডিওতে একটা অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়ল। খোদ মার্কিন সেনাবাহিনী স্বীকার করছে, যা মানুষ এতদিন শুধু কানাঘুষা করত, ওরা একটা উড়ন্ত চাকতি পেয়েছে। এটা কিন্তু কোনো গুজব ছিল না, এটা ছিল একটা অফিসিয়াল প্রেস রিলিজ। কিন্তু তারপর মাত্র ৪ ঘণ্টার মধ্যে, মানে খবরটা ঠিকঠাক করে মানুষের মাথায় ঢোকার আগেই পুরো গল্পটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সরকারি ভাষ্য একদম ১৮০ ডিগ্রি ঘুরে গেল, যা মানুষের মনে একটা গভীর অবিশ্বাসের বীজ বুনে দিয়েছিল। তো রসওয়েল বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। একদিকে একটা উড়ন্ত চাকতি পাওয়ার মতো অবিশ্বাস্য স্বীকারোক্তি, আর ঠিক তার বিপরীতে একটা সাধারণ ওয়েদার বেলুনের সাদামাটা ব্যাখ্যা। ভাবুন তো, একই ঘটনা নিয়ে কিভাবে দুটো এত আলাদা গল্প তৈরি হতে পারে। রহস্যটা তো এখানেই। বেশ কিছুদিনের জন্য এই গল্পটা যেন প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু অনেক অনেক বছর পর একজন প্রত্যক্ষদর্শীর কথায় সেই নীরবতা ভাঙে, আর তার সাক্ষ্য রসওয়েলের রহস্যকে আবার যেন বিস্ফোরকের মতো সবার সামনে নিয়ে আসে। দীর্ঘ ৩১ বছরের নিস্তব্ধতার পর ১৯৭৮ সালে একজন খুব গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী মুখ খোলেন। ইনি ছিলেন জেসি মার্সেল জুনিয়র। তার বাবা মেজর জেসি মার্সেল ছিলেন সেই ইন্টেলিজেন্স অফিসার যিনি প্রথম ওই ধ্বংসাবশেষ তদন্তের দায়িত্বে ছিলেন। জুনিয়রের কথাগুলো ছিল একেবারে বিস্ফোরক। উনি সরাসরি দাবি করেন ১৯৪৭-এ উনি যা দেখেছিলেন সেটা এই গ্রহের কিছু ছিল না। ওনার মতে ওই ওয়েদার বেলুনের গল্পটা আগাগোড়ায় বানানো। মার্সেল এমন সব জিনিসের বর্ণনা দেন যা কোনো স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে মেলানো যায় না। যেমন ফয়েলের মতো পাতলা একটা ধাতু যা কিছুতেই কাটা যায় না, পোড়ানো যায় না। আর ছোট ছোট বিম যার ওপরে হাইরোগ্লিফসের মতো দুর্বোধ্য চিহ্ন আঁকা। উনি জোর দিয়ে বলেন এটা কোনো মতেই ওয়েদার ব্যালনের টুকরো ছিল না, এটা ছিল আমাদের চেনা প্রযুক্তির অনেক বাইরের কিছু। মার্সেল জুনিয়রের গল্পের পর তো যেন একটা বাঁধ ভেঙে গেল। আরও ১০০-র বেশি সাক্ষী একে একে এগিয়ে আসতে শুরু করলেন। তারা বলতে লাগলেন দ্বিতীয় একটা ক্র্যাশ সাইটের কথা, ভিনগ্রহের প্রাণীর মৃতদেহের কথা, আর সরকারের সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা। যখন এলিয়েনের গল্প চারদিকের ডালপালা মেলছে, তখন স্বাভাবিকভাবেই সরকারের ওপর চাপ বাড়তে শুরু করে একটা উত্তর দেওয়ার জন্য। আর বহু দশক পর তারা অবশেষে তাদের নিজেদের ব্যাখ্যা প্রকাশ করে, এমন একটা গল্প যার শিকড় মহাকাশে নয়, বরং ঠান্ডা যুদ্ধের উত্তেজনার মধ্যে লুকিয়েছিল। সরকার দাবি করে যে রসওয়েলে যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেটা আসলে এই গোপন প্রজেক্ট মগল এর অংশ ছিল। মানে এটা ছিল একটা স্পাই মিশন যা সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারির জন্য তৈরি হয়েছিল। প্রজেক্ট মোগলের ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেকটা অদ্ভুত বিবরণের জন্য একটা পার্থিব কারণ দেখিয়ে দেয়। যেমন ওই অদ্ভুত ফয়েলের মতো জিনিস, ওগুলো নাকি ছিল রাডার রিফ্লেক্টর। রহস্যময় হাইরোগ্লিফ, জানা গেল ওটা ছিল বেলুন তৈরির সময় ব্যবহার করা এক ধরনের ডিজাইনার টেপ। আর এত গোপনীয়টা কেন? কারণ এটা ছিল ঠান্ডা যুদ্ধের সময়ের একটা টপ সিক্রেট স্পাই মিশন। হঠাৎ করে যেন সব অবিশ্বাস্য ঘটনার একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া গেল। সুতরাং শেষমেশ আমাদের হাতে রসওয়েল ঘটনাকে ব্যাখ্যা করার জন্য দুটো একেবারে ভিন্ন ভিন্ন গল্প এসে দাঁড়াল। তাহলে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম?
একদিকে একটা তত্ত্ব যা দাঁড়িয়ে আছে প্রত্যক্ষ দর্শকদের সাক্ষীর ওপর, আর যা একটা বিশাল সরকারি ধামা চাপার দিকে ইঙ্গিত করে, আর অন্যদিকে আরেকটা তত্ত্ব যার সরকারি রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি, যেটা বলে একটা গোপন মিলিটারি প্রজেক্টকে ভুল বোঝা হয়েছিল, মানে ব্যক্তিগত অভিজ্ঞতা বনাম প্রাতিষ্ঠানিক প্রমাণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকার পরেও কেন ভিনগ্রহের দুর্ঘটনার ওই অসাধারণ গল্পটা আজও আমাদের কল্পনাকে এতটা টানে? হয়তো শেষ পর্যন্ত উত্তরটা রসওয়েলে ঠিক কী পড়েছিল তার মধ্যে নেই, আছে আমাদের নিজেদের মধ্যেই। হয়তো আমরা এমন একটা প্রজাতি যারা রহস্য ভালোবাসে, যারা অনেক সময় বিরক্তিকর সত্যিটার চেয়ে একটা উত্তেজনাপূর্ণ মিথ্যাকে বেশি পছন্দ করে। আর সম্ভবত সে কারণেই এত প্রমাণ থাকার সত্ত্বেও আমরা রসওয়েলের আকাশের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, যদি সত্যি হয়।